হাসান ফেরদৌস। শুরুতেই জানতে চাই কেমন আছেন? ভালো, থ্যাংক ইউ। তুমি কেমন আছো? এই তো আমি ভালো আছি। সামার কেমন গেল? আমি একটু সবাইকে একটু সামার নিয়ে জানতে চাই, কারণ আমরা একটু ঘরে আবদ্ধ থাকি। সামারটি পেলেই মনে হয় একটু ঘুরে বেড়ানোর সুযোগ হয়। আপনার কেমন গেল এবার? সামার আমার ভালো মন্দ মিলিয়ে। আমি ভ্যাকেশনে গিয়েছিলাম হুম, হুম। মরক্কোতে, এবং মরক্কোতে যেয়ে আমি প্রায় মরতে বসেছিলাম। যাই হোক, রিকভার করেছি, কিন্তু চমৎকার অভিজ্ঞতা নিয়ে ফিরে এসেছি। মরক্কোতে গেছি মানে মরক্কো মানে মরুভূমি, সাহারা মরুভূমিতে গিয়েছি। সাহারা মরুভূমিতে রাত কাটিয়েছি আমরা। একটা অভাবিত অভিজ্ঞতা নিয়ে এসেছি, ফলে সামারটা ভালো অন্যরকম। গেছে আমার। অন্যরকম। সেটি হয় যে অন্য একটি দেশ কিংবা অন্য দেশের সংস্কৃতি যেভাবে। আমরা আজকে মূলত কোনো সুস্পষ্ট বিষয় নেই হাসান ভাই। কারণ আজকে আমরা মূলত আলোচনা করব বিভিন্ন দেশের অস্থিরতা, সেখান থেকে আসলে কি বার্তা দিচ্ছে? এবং এই যে অস্থিরতা, এটি কি কোনো সুস্পষ্ট কারণে হচ্ছে নাকি ভূ-রাজনৈতিক, আমরা কিভাবে ব্যাখ্যা করব সেটি আসলে আপনার কাছ থেকে আমি উত্তরগুলো খোঁজার চেষ্টা করব। আমি শুরু করতে চাই একটু নেপাল দিয়ে। বাংলাদেশের প্রসঙ্গে আমি পরে যাচ্ছি। নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুশীলা কার্কি, এবং নেপালে বলা হচ্ছে যে আগামী 1 মাস কিংবা 2 মাসের মধ্যে নির্বাচনের ঘোষণাও চলে আসবে, নির্বাচন হবে। সবকিছু মিলিয়ে আমি একটু নেপালের পরিস্থিতি নিয়ে জানতে চাই যে এই পরিস্থিতিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? কারণ আমরা একটি জেনারেশন দেখছি যাদের বলবো যে যেভাবে আমরা ব্যাখ্যা করি না কেন, বিভিন্ন দেশে সরকারের পতন ঘটছে এবং নতুন নতুন সরকার আসছেন। তো সেই প্রেক্ষাপটে আপনার বিশ্লেষণটা আমি একটু শুরুতে জেনে নিই। ব্যাপারটা খুব কঠিন নয়, কিন্তু নেপালের জনসংখ্যার প্রায় অর্ধেক, অলমোস্ট হাফ, 45% হচ্ছে গিয়ে যাদের বয়স 35-এর কম। আমাদের সো কল জেনারেশন জি যাদেরকে বলছি আমরা, জেন জি, রাফলি তারা নেপালের জনসংখ্যার বিটুইন 40 and 45%, বৃহদাংশ। এবং এই জেন জি জেনারেশনের অ্যাভারেজ বেকারত্ব, চাকুরিহীনতা রাফলি 30%। 30%। নেপালের বেকারত্ব অনেক কম, 12 থেকে 15%। সেখানে এই তরুণদের বেকারত্ব প্রায় 30%, 35% কোনো কোনো ক্ষেত্রে। তুমি যদি শহরে হও একরকম বেকারত্বের হার, গ্রামের হলে আর একরকম বেকারত্বের হার, অনেক বেশি হায়ার গ্রামে হলে। তার মানে কি দাঁড়ালো, যে দেশের প্রায় অর্ধেক মানুষ অধিকার বঞ্চিত। কিভাবে অধিকার বঞ্চিত? কারণ দেখো তুমি, রাজনীতিতে কারা, রাজনীতি মানে তো ক্ষমতা। ক্ষমতা বলতে কি বুঝি আমরা? যারা রাজনীতি নিয়ন্ত্রণ করে, ব্যবসা নিয়ন্ত্রণ করে, এরা কারা? এদের বয়স কত? নেপালে যে বললাম, তুমি যে বললে যে ক্ষমতা হাত বদল হচ্ছে, গত 30 বছরে রাজা মহেন্দ্র মারা যাওয়ার পরে, নিহত হওয়ার পরে 3টি দল বা 3টি কোয়ালিশন এক অপরের মধ্যে ক্ষমতা বদল করেছে, এবং প্রত্যেকের বয়স 60 থেকে 80 বছর। আমাদের দেশে কি ঘটেছে, বাংলাদেশে কি ঘটেছে? বাংলাদেশেও কিন্তু যারা রাজনীতি করে এখনো সবার বয়স 60, 70, 85, 80। মানে এই পুরনো এন্ট্রেঞ্চড জেনারেশন ক্ষমতা দখল করে বসে আছে। আর এই তরুণ প্রজন্ম, বাইরে যারা ক্ষমতার বাইরে, তারা তাকিয়ে আছে কবে পরিবর্তন আসবে। এদের দিয়ে তো পরিবর্তন হবে না, ফলে তারা উঠে ফুসে বসেছে, পরিবর্তন চাই। এটা একটা ব্যাপার। 2 নম্বর, এই কারণ থেকেই পরের কারণটা হচ্ছে যে ইনইকুয়ালিটি, অর্থের, বৃত্তের, ক্ষমতার বৈষম্য। দেশের 1% বা 2% মানুষের হাতে অধিকাংশ বৃত্ত। আমেরিকাতে একই দৃশ্য, যে কারণে আমেরিকাতেও অশান্ত। কেমন? দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ, আমাদের পোলারাইজেশন। আমরা বিভক্ত হয়ে পড়েছি। আমেরিকার কথা ধরো, একই প্যারালাল। আমরা বিভক্ত কিভাবে? এদেশে বিভক্ত আমরা বর্ণ নিয়ে, কালো মানুষ, সাদা মানুষ, হোয়াইট, নন হোয়াইট, ক্রিশ্চিয়ান, নন ক্রিশ্চিয়ান, লোকাল, আউটসাইডার্স, রিপাবলিকান, ডেমোক্রেট। এবং বিভক্তির এত তীব্র যে আমরা কেউ অপরকে সম্মান করতে শিখিনি। সম্মান তো নয়, গ্রহণ করতে পারি না। এটাকে বলে ট্রাইবাল লয়ালটি। আমরা প্রত্যেকে একটা ট্রাইবের বাসিন্দা, এবং কোন ক্রমে আমার ট্রাইবের বাইরে কাউকে আমি মানতে রাজি না, কারো কোনো কথাই মানতে রাজি না আমি। এখন যে আমাদের তফাৎটা একে অপরের সঙ্গে পলিসি ভিত্তিক নয়, তুমি তোমার আইডেন্টিটি ভিত্তিক, তোমার কি পরিচয়,
ভাই আমি রিপাবলিকান। তোমার কি পরিচয়? আমি ভাই ইসলামী শিবির করি। আমার রাজনীতিটাই আমার আইডেন্টিটি। অথচ তাহার কথা ছিল না আমি আমেরিকান, তুমি বাংলাদেশি, এই তাহার কথা ছিল। কিন্তু তা নয়, আমরা ভাগ করি। এটাকে বলে সাইলো। সাইলো মানে যেখানে গম রাখা হয় একটা কি বলে বস্তার মধ্যে মনে করো, আমরা ঢুকে পড়েছি সে বস্তার মধ্যে, এবং কোনো ক্রমে সে বস্তার বাইরে আসতে আমরা রাজি না। কেমন? নেপালে কি ঘটলো আর ইন্টারেস্টিং, এখানে টেকনোলজির ভূমিকা একটা খুব বড় ভূমিকা। বাংলাদেশে একই ঘটনা ঘটেছে। বাংলাদেশে নেপালের বিদ্রোহ বা বাংলাদেশের বিদ্রোহ ট্রিগার করলো কোটা আন্দোলন, ট্রিগার করেছে, এটা নিয়ে শুরু হয়েছে। কিন্তু পেছনে যে ক্ষোভ আছে, ক্রোধ আছে, বঞ্চনা আছে 15 বছর 20 বছরের তরুণদের, যারা ক্ষমতার বাইরে বসে আছে, তাদের সেই ক্রোধটাই প্রকাশিত হলো গণ অভ্যুত্থানে। শুরু হয়েছে কিন্তু টোকোটা নিয়ে। নেপালে কি ঘটলো, হঠাৎ করে সরকার ঠিক করলেন তারা ইন্টারনেট বন্ধ করে দেবেন, ইন্টারনেট, হোয়াটসঅ্যাপ, ফেসবুক বন্ধ করে দেবেন। নেপালের প্রায় 22% মানুষ দেশের বাইরে থাকে। দেশের অর্থনীতির 25% আসে এই রেমিটেন্স থেকে। এখন এই যে 22%, লার্জ, মানে বিশ্বের চতুর্থ বা পঞ্চম বৃহত্তম রেমিটেন্স গিভার হচ্ছে গিয়ে পার ক্যাপিটা নেপালের এই বহিরাগত ডায়াসপোরার মেম্বাররা। তারা দেশের সঙ্গে যোগাযোগ রাখে কিভাবে? হোয়াটসঅ্যাপ দিয়ে। এখন হোয়াটসঅ্যাপ বন্ধ যদি হয়ে যায়, হোয়াটসঅ্যাপ বন্ধ হওয়া মানেটা কি? আমার ভাই কেমন আছে, বোন কেমন আছে, মা কেমন আছে, কোনো খোঁজ খবর নেই। ফলে আমার যে অসহায়ত্ব নিউ ইয়র্কে বসে বা জাপানে বসে, তার প্রতিফলন ঘটছে এর প্রতিবাদে। এটা একটা। 2 নম্বর, ট্যুরিজম। নেপালের ইকোনমির প্রধান একটা মেইনস্টে হচ্ছে ট্যুরিজম। আর ট্যুরিজমের ক্ষেত্রে ইন্টারনেট ছাড়া ট্যুরিজম কিন্তু প্রমোট করা যাবে না। তুমি সেখানে ইন্টারনেটের উপর নিয়ন্ত্রণ আরোপ করছো, ফলে ব্যবসা বাণিজ্য ডিসরাপ্ট হয়ে পড়ছে, ক্রোধ তো বাড়বেই। এটা একটা দিক। আর একটা দিক, টেকনোলজিতে কি ঘটেছে, নেপালে ক্ষমতা যেমন তেমনি অর্থের বা বিত্তেরও কিন্তু সেন্ট্রালাইজড হয়ে পড়েছে। অল্প কিছু লোক অনেক বিত্ত বহন করে, এবং এর সব ছেলেমেয়েরা বিদেশে বাস করে। বাংলাদেশেও তাই। সব ক্ষমতাবান নেতা নেতা রাজা বাদশারা ছেলে মেয়ে বাইরে পাঠিয়ে দেয়, তারা বিদেশি নাগরিক। এবং ফেসবুকে তাদের জীবন দেখি আমরা, তারা ফেরারি গাড়ি চালায়, তারা রোমে যে তাদের হানিমুন পালন করছে, বিশাল তাদের বাড়িঘর দেখি আমরা ফেসবুকে। এখন তুমি ঢাকায় বসে বা নেপালে কাঠমান্ডুতে বসে যখন তুমি দেখো আমার এই অবস্থা, চাকরি নেই, আমি বেকার, আর এই লোকটি আমার দেশে বিত্ত পাচার করে বিদেশে বসে এই আনন্দের রোহাব করছে, আমার কি প্রতিক্রিয়া হবে? ফলে পুরো ব্যাপারটাই, এই যে আপহিবালটার, তার মূল কারণই হচ্ছে ইনইকুয়ালিটি, অর্থনৈতিক এবং ক্ষমতার বৈষম্য, দুটোই। শুধু অর্থনৈতিক নয়, ক্ষমতার ক্ষেত্রে আমি বঞ্চিত। ফলে এই প্রতিবাদটা ঘটেছে সেই বৈষম্য থেকে। সারা বিশ্ব জুড়েই, ল্যাটিন আমেরিকায় একই ঘটনা ঘটছে। এবং প্রতিটি ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা যে নেতৃত্বে কারা, নতুন প্রজন্ম, যারা ক্ষমতার বাইরে রয়ে গেছে। সার্বিয়াতে কি হলো, একটা সেতু ভেঙে পড়লো দুর্নীতির কারণে। যারা সেতু বানিয়েছে, দুর্নীতি করে সেতুটা প্রপারলি বানায়নি। ঘটনা আমাদের বাংলাদেশে প্রতিদিনই ঘটছে। সেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ উঠলো, এটা ট্রিগার পয়েন্ট। কিন্তু আসল প্রতিবাদটা কোথায়? যে আমরা, এই যারা তরুণ প্রজন্ম, তারা বঞ্চিত, তাদের বক্তব্য ক্ষমতার কোনো কেন্দ্রে পৌঁছায় না। ফলে পথটা আমাদের কি? একটাই পথ, রাস্তায় নামা। তাই ঘটেছে। আমি এক্ষেত্রে একটু জানতে চাই, একদম ভেতরের পুঁজিবাদী সমাজ ব্যবস্থা এবং সমাজতন্ত্র আমরা যেভাবে ব্যাখ্যা করি না কেন, এই যে আপনি বলছিলেন যে অসমতা, অর্থনৈতিক অসমতা, আমার মেয়েটিও যেহেতু জেনজি জেনারেশন, ওর মনস্তাত্ত্বিক বিষয়টি আমি প্রায় বোঝার চেষ্টা করি বিভিন্ন ঘটনা প্রবাহ দেখে। এবং নেপালের ঘটনা শুধু আমরা নয়, ওদের যে তারা টিকটক বিভিন্ন ভিডিও দেখে দেখে সেই বিষয়ে আইডিয়া, সেখানে আমি যখন জিজ্ঞেস করছিলাম, তখন ওর উত্তরটি ছিল, নেপালের মা দেখো, এরা হচ্ছে খুব বড় লোক, এরা এই ধরনের লাইফ লিড করে, আর এরা হচ্ছে খাবার পায় না। এই যে চিন্তা ভাবনাটা এই জেনারেশনের, এটা কি সম্ভব সমাজবাদী? আপনি কারণ পুঁজিবাদী, আপনি একটি সমাজ ব্যবস্থায় বসবাস করছেন, সেটি ওরা যে স্বপ্নটি দেখে সেটি বাস্তবায়ন করা সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। কি আশ্চর্য পরিবর্তন! আমরা তো বিশ্বে পরিবর্তন দেখছি আমরা।
একদিকে দেখছি আমরা এই ক্ষমতার কেন্দ্রীভূত হওয়া, বৃত্ত কেন্দ্রীভূত হওয়া, এই বিরুদ্ধে প্রতিবাদ দেখছি আমরা। ঠিক ভিন্ন চিত্র তুমি যা পাবে তুমি ইউরোপে, স্পেশালি স্ক্যান্ডিনেভিয়ায়। এটাকে বলি আমরা ইগালিটেরিয়ান সোসাইটি, কম বৈষম্য ভিত্তিক সমাজ। আমরা বলি না বৈষম্যহীন, আমরা বলি না কমিউনিস্টিক। কমিউনিস্ট সমাজেও কিন্তু বিপুল বৈষম্য, তা দেখে এসেছি আমি লেখাপড়া করেছি তবে বলে আমি জানি। ফলে মূল লক্ষ্য হচ্ছে বৈষম্যটার মাত্রাটা কমিয়ে আনা। কমিয়ে আনার উপায়টা কি? উপায় হচ্ছে সরকারের বা রাষ্ট্রের ভূমিকা বৃদ্ধি করা। আমেরিকা ভিন্ন ফিলসফি। আমেরিকা বলছে যে যত পারো সরকারের ভূমিকা কমিয়ে আনো। স্ক্যান্ডিনেভিয়ায় বা ওয়েস্ট ইউরোপে দেখতে পাচ্ছি আমরা উল্টো। তারা বলছে সরকারকে ব্যবহার করো, সরকার অ্যাজ এ টুল এই বৈষম্য যে বাড়ছে তাকে কমিয়ে আনতে। কিভাবে তুমি কমাবে? শিক্ষাক্ষেত্রে তুমি ফ্রি করে দাও। হেলথ কেয়ার, আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? একদিকে শিক্ষা, অন্যদিকে হেলথ কেয়ার। হেলথ কেয়ার তুমি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নিয়ে আসো, ফ্রি করে দাও। এবং এই যে ক্যাম্পেইন চলছে সরকারের ভূমিকা এক্সপ্যান্ড করা, তার ফলে হচ্ছে ফলে সমস্যা আছে। আমার কি অনেক হাই ট্যাক্স তোমায় পে করতে হয়। তুমি যে আয় করো তার 40% তোমাকে ট্যাক্স পে করতে হয়। কিন্তু মজা হচ্ছে যে আমি ট্যাক্স পে করি বটে, কিন্তু আমাকে তার চেয়ে অনেক বেশি কিন্তু আমি রিটার্নটা পাই। তুমি নরওয়েতে যাও, তুমি ডেনমার্কে যাও, সুইডেনে যাও, প্রত্যেকটা দেশে প্রধান অভিযোগ মানুষের সব টাকা তো সরকার নিয়ে নিচ্ছে। কিন্তু পরক্ষণে সে ভাবছে যে আমাকে তো ভাবতে হয় না অসুস্থ হলে আমার কি হবে, সরকার আমাকে, রাষ্ট্র আমাকে টেক কেয়ার করছে। আমার মেয়েটা বড় হলে, তোমার মেয়ে বড় হচ্ছে, যখন কলেজ যাবে এর খরচ বহন করবে কে? আমেরিকায় একটা প্রাইভেট স্কুলে $80,000 বেতন, যা বেতন পাই আমি প্রায় সেই পরিমাণ বেতন আমাকে পে করতে হবে আমার এক মেয়ের জন্য। 3 মেয়ে থাকলে আমি কি করবো? সেই ভয় তো আর নেই। ফলে মূল লক্ষ্য হচ্ছে, ক্যাম্পেইনটা হচ্ছে সরকারের ভূমিকা এক্সপ্যান্ড করা। আমেরিকা তো একই রকম দেখছি। এই যে আমাদের মামদানি নিউ ইয়র্কে, তার ক্যাম্পেইনটা কি? তার ক্যাম্পেইনের মূল বক্তব্য হচ্ছে যে এই শহরটা কম বিত্তবানদের জন্য অধিক সহনীয় করে তোলা। কিভাবে? তিনি বলছেন যে বাড়ি ভাড়া কমাতে হবে। রেন্ট যে স্ট্যাবিলাইজ করেছি আমরা, 4 বছরের জন্য রেন্ট বাড়ানো যাবে না, এক। 2 নম্বর, কম আয়ের মানুষের জন্য বাড়ি ঘর বানাতে হবে। আমাদের প্রধান খরচ তো বাড়ি। যাদের বাড়ি নেই, বাড়ি ভাড়া দিয়ে থাকতে হয়। প্রধান আমার আয়ের অলমোস্ট হাফ চলে যায় বাড়ি ভাড়ার খরচে। ফলে বামদানি বলছে না না না, আমি চাই আমাদের এই শহরে মানুষদেরকে আমি কম মূল্যের বাড়ি বানিয়ে দেবো, সরকারি খরচে কম মূল্যের বাড়ি বানাবো আমি। ফলে আমার খরচ অর্ধেক হয়ে যাবে। স্বাস্থ্য খাতকে আমি এক্সপ্যান্ড করবো। তিনি কি তার প্রধান ক্যাম্পেইন কি? চাইল্ড কেয়ার। তুমি তো বলছো তুই মা, সবচেয়ে প্রধান চ্যালেঞ্জ যে বাবা মায়ের ছোট মেয়ে ছোট ছেলে আছে, একে দেখবে কে? আমি যখন কাজে যাই, একে টেক কেয়ার করবে কে? চাইল্ড কেয়ার কিভাবে আমি বহন করবো? চাইল্ড কেয়ার মানে একটা পুরো একটা লোককে এমপ্লয় করা। রাষ্ট্র করার ব্যবস্থা নেবে, সরকার, সিটি গভর্নমেন্ট ব্যবস্থা নেবে। এই যে উদ্যোগটা এসছে, এর ফলে যে বৈষম্য ছিল, শহরে তো সব পাশ করে মিলিয়নিয়াররা, বিলিয়নিয়াররা, সেখানে আমি দরিদ্র মানুষ বাস করবো কি করে? সরকারকে এগিয়ে আসতে হবে, এগিয়ে আসছে। ফলে তোমার প্রশ্ন জবাবে বলছি আমি, অফকোর্স পসিবল হচ্ছে সরকারের ভূমিকাকে এক্সপ্যান্ড করা। এক্ষেত্রে আমি একটু দ্বিমত পোষণ করে হাসান ফেরদৌসা, আমি একটু অবশ্যই। জানতে চাই যে তৃতীয় বিশ্বের দেশগুলোর ক্ষেত্রে কিন্তু এই কাজটি এত সহজ নয়, যেটি আমরা ইউরোপের কান্ট্রিগুলোর উদাহরণ নিয়ে আসতে পারি, আমেরিকার উদাহরণ নিয়ে আসতে পারি। মামদানিও হোঁচট খাচ্ছেন, এবং মামদানিও যদি আসেন তিনি হোঁচট খাবেন অনেক, সেটিও আমরা জানি। তো সেক্ষেত্রে বাংলাদেশ, নেপালের মতো একটি তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলো, বাংলাদেশকে কে আপনি বলবেন যারা জুলাই আন্দোলনের সময় যে সাধারণ শিক্ষার্থীরা যে স্বপ্ন নিয়ে তারা এই জুলাই যেভাবে আমরা বলি না কেন যে ঘটিয়েছে, সেটির তাদের স্বপ্নের বাস্তবায়নে 1 বছরে আপনি দেখতে পেয়েছেন? না না, আমরা এখন তো শুরুই করিনি। এটা আমরা এখন আছি ট্রানজিশনাল ফেজে। আমরা এই মুহূর্তে আছি একটা অন্তর্বর্তীকালীন সময় আছি। পরিবর্তন কে করবে? এরা তো পরিবর্তন করার দায়িত্ব নয় এদের, যারা এখন ক্ষমতায় আছে। পরিবর্তন সামনে আসছে, আমরা জমি তৈরি করছি, পরিবর্তনে জমি তৈরি করছি আমরা। তুমি বলছো যে এই পরিবর্তন বাংলাদেশ সমর্পণ, অফকোর্স সমর্পণ। একে বলে ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, সম্পদের সমান বন্টন। তুমি তো কেবল সোশ্যালিজমের কথা বললে, এই বেসিক প্রিন্সিপলটা অ্যাডাপ্ট করতে হবে। একজন লোক, আমাদের এক প্রাক্তন ভূমিমন্ত্রী,
ইংল্যান্ডে তার 1500 বাড়ি, একজন লোকের 1500টা অ্যাপার্টমেন্টস। দুবাইতে, দোহাতে, কাতারে তার ডজন ডজন বাড়ি, একজন লোকের। টাকা কোথায় পেয়েছে সে? বাংলাদেশে পাঠানো টাকা দিয়ে সে করেছে। এই যে বৃত্ত সংগ্রহ করেছে, এই বৃত্তটা বন্টন করতে হবে পর্যায়ক্রমে, পরিকল্পিতভাবে। অফকোর্স পসিবল। এই জন্য প্রথম কাজ হচ্ছে কি? স্বপ্ন দেখা। মামদানি কি করছেন? আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন। আমি সম্পূর্ণ সংগতি প্রকাশ করি। অফকোর্স পসিবল। অন্যথায় যদি পসিবল না হয়, তাহলে চিরকাল আমাকে ওই শক্ত রুটি আর ডাল খেয়ে বাস করতে হবে। আমি কোনোদিন এক খণ্ড মাংস মুখে দিতে পারবো না। আমার ছেলে মেয়েও কখনো স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে যাবে না। অফকোর্স আমাকে স্বপ্ন দেখতেই হবে, এবং স্বপ্ন দেখার পেছনে, স্বপ্ন দেখার জন্য, স্বপ্নকে বাস্তবায়ন করবার জন্য আমাকে মাঠে নামতে হবে। এরা মাঠে নেমেছে এবং এরা মাঠ থেকে উঠে যাচ্ছে না তাদের স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত। আমার জন্য সবচেয়ে বড় আশা কোথায়? জুলাই বিপ্লবের। আমি তোমাকে বলি আসল আশাটা কোথায়। যারা মাঠে নেমেছে তারা মাঠ ছাড়ছে না, ক্ষমতা পাবে না এরা। মাঠে নেমেছে। হাসান ভাই, আমি একটু বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার কাছে আপনি জানতে চাই, মাঠে কারা? আপনি একটু সুস্পষ্ট ভাবে বলবেন যে এদের কোনো রং নেই, এরা কোনো পলিটিক্যাল বায়াস না, এরা একদম সাধারণ শিক্ষার্থী? আমি তা বলছি না তো। সবাই সর্বদলীয়, জামাত হতে পারে, ইভেন আওয়ামী লীগ হতে পারে, সবাই। কারণ সবার তো কমন স্বপ্ন। বাংলাদেশে আপনার এখন মনে হয় যে সাধারণ শিক্ষার্থীরা মাঠে আছে? অ্যাবসলিউটলি। অন্যথায় কারা মাঠে আছে? শিক্ষার্থীরা তো পলিটিক্স করে, শিক্ষার্থীরা তো কোন পলিটিক্সে বিলং করে। সেই পলিটিক্স তোমার পছন্দ না হতে পারে, তুমি জামাত করো বলে তোমার পছন্দ হয়তো নয়, বাট ঢাকা ইউনিভার্সিটি নির্বাচন কি প্রমাণ করলো? সাধারণ ছাত্ররাই তো পরিবর্তন টানছে। যে পরিবর্তন তোমার আমার পছন্দ না হতে পারে, তারাই পরিবর্তন টানছে। এবং আমি তোমাকে আরো বলি, নির্বাচনে এরা জিতবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সেই নির্বাচনে এই ছাত্ররা জিতবে না। জিতবে কারা? যারা এন্ট্রেঞ্চ পলিটিশিয়ান, যারা ক্ষমতাবান। কারণ নির্বাচনের প্রধান শক্তি হচ্ছে অর্থ, অর্থ ও মাসল। এদের অর্থও নেই, মাসলও নেই। ফলে ক্ষমতায় যাবে যাদের অর্থ আছে, মাসল আছে। আর আমার দায়িত্ব হবে, আমার বলতে পারছি